না, উল্টা আমার উপর রাগ দেখায়। রাতটা যাক, তারপর তোকে বোঝাবো বউ কাকে বলে আর কত প্রকার। বুড়া খাটাস একটা। বাসর রাতে বউকে গিফটে না দিয়ে বরং 10টা কথা শুনিয়ে চলে গেল। গিফটের জন্যই তো বিয়ে করতে রাজি হয়েছিলাম। গিফটটি যদি না দেয় তাহলে এই শ্যালাটার বিয়ে করে লাভটা কি হলো? সঙ্গে সঙ্গেই নিজের জিভে কামড় দিল মৌ। মুখটা তার বড্ড বেপরোয়া, যখন তখন পেটে যা আসে মুখে বলে ফেলে। আবারও গুটি সুটি মেরে বিছানায় গিয়ে কমফোর্ট মুড়ি দিয়ে শুয়ে পড়ল। দীর্ঘ সময় ধরে এপাশ ওপাশ করলো, বিছানার চাদর খামচে ধরলো, বালিশটা উল্টে পাল্টে নিল, কিন্তু চোখে কিছুতেই ঘুম ধরা দিল না। বিরক্তি হয়ে আবারও উঠে বসলো মৌ। এবার দুহাত দিয়ে শক্ত করে পেটটা চেপে ধরলো সে। প্রচুর খিদে পেয়েছে। খিদের চোটে পেটের ভিতর যেন 1 ডজন ইঁদুর কুস্তিসরত করছে। সকাল থেকে রাগে অভিমানে আর জেদের বশে দানা পানি কিছু মুখে তুলিনি। নিজের জেদ এখন নিজের পেটের ওপর এসে বোমার মতো ফেটেছে। ক্ষুধার্ত বাঘিনীর মতো পুরো রুম এদিক ওদিক পায়চারি করলো মৌ। তেষ্টা মেটাতে একনাগাড়ে 2 গ্লাস পানিও গিলে ফেললো, তবুও পেটের ভেতরে খিদের আগুন বিদ্যমান কমলো না। উজানের মা কয়েকবার সাদাসাদি করেছিলেন খাওয়ার জন্য, কিন্তু মৌ তখন কায়দা দেখাতে গিয়ে মুখ বাঁকিয়ে বলেছিল, আমার খিদে নেই। এখন সেই কায়দার 12টা বেজে গেছে। অবশেষে আর সহ্য করতে না পেরে পেটের দায়ে চোরের মতো চুপি চুপি নিজের রুমের দরজা খুলো সে। করিডরে এদিক ওদিক তাকিয়ে দেখলো মৌ। কাউকে চোখে পড়লো না। ব্যাস, আর পায় কে? খুশিতে ডগমগ হয়ে নাচতে নাচতে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সে। 2 বার পায়ের সারি জড়িয়ে হেঁচক খেতে খেতেও কোনো মতে দেয়াল ধরে বেঁচে গেল। ডাইনিং রুমে এসে থমকে দাঁড়ালো সে। চারদিকে একদম নিঝুম, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন, পরিবেশ অনুকূলে। দেখে মৌ নিজের মনে ফিসফিসিয়ে বিড়বিড় করে উঠল, যা শালি, শ্বশুর বাড়ি পা দিতে না দিতেই চোরের মতো মাঝরাতে রান্নাঘরে হানা দিচ্ছিস? ছি ছি। এই না, আমি চুরি একদমই করছি না। এই বাড়িটা কার? আমার শ্বশুরের। আর শ্বশুরের বাড়ি মানে তো এটা আমারও বাড়ি। সেই হিসেবে মাঝরাতে রান্নাঘর উলট পালট করে সব খেয়ে ফেলার পূর্ণ অধিকার আমার আছে। মৌ, তুই আজ বেশি বেশি করে খা। পারলে তোর ওই খিটখিটে খড়খড়ে জামাইয়ের মাথাটাও চিবিয়ে খেয়ে ফেল। মনের আনন্দে গুনগুন করতে করতে কিচেন রুমে ঢুকলো মৌ, কিন্তু সুইচে টিপে আলো জ্বালাতেই তার মুখটা শুকিয়ে চুন হয়ে গেল। এত বড় কিচেন রুম, অথচ চট জলদি মুখে তোলার মতো তৈরি কোনো খাবারই চোখে পড়ছে না। খিদের তাড়নায় মাথা ঘুরছিল তার। খাবার খুঁজতে খুঁজতে পুরো কিচেন রুমে এক চক্কর দিয়ে যখন সে প্রায় ক্লান্ত, ঠিক তখনই তার চোখ পড়ল কোনার বিশাল ডাবল ডোয়ারের ফ্রিজটার দিকে। আশার আলো দেখে দ্রুত গিয়ে ফ্রিজের দরজাটা খুলল। আর খুলতেই তার চোখ ছানা ভরা। ভেতরে বাহারি রকমের ফল, ফুল, মিষ্টি আর ডেজার্ট সাজানো। তবে অত শত রাজকীয় খাবারের দিকে না তাকিয়ে মৌয়ের নজর গেল একটু আগে শাশুড়ি আম্মা যে খাবারের প্লেটটা তাকে দিতে চেয়েছিলেন সেটার দিকে। প্লেটের ওপর ঢাকা দেওয়া ছিল। ঢাকনাটা তুলতেই মৌয়ের মনটা জুড়িয়ে গেল। আস্ত একটা চিকেন লেগ পিস। চিকেন লেগ পিস মৌয়ের বরাবরই
মারাত্মক দুর্বলতা। বাপের বাড়িতে এই লেগ পিস নিয়ে কত যুদ্ধ হয়েছে। মেহেরের ভাগের লেগ পিসও সে কতবার পটিয়ে পাটিয়ে নিজের পাতে তুলে নিয়েছে, তার ইয়তা নেই। খুশিতে মৌয়ের চোখ চকচক করে উঠল। খাবারের প্লেটটা হাতে নিয়ে ডাইনিং টেবিলের পর্যন্ত যাওয়ার তর সইল না তার। কিচেনে রুমের মেঝেতে ধপাস করে বসে পড়ল সে। তারপর কোনো রাজকীয় ভাব তার তোয়াক্কা না করে দু হাত লাগিয়ে তৃপ্তি ভরে চিকেন আর ভাত সাবার করতে লাগলো। খাওয়া শেষ করে একটা স্বস্তি পেল মৌ। নিজের বাপের বাড়ি হলে হয়তো প্লেটটা ওখানে ফেলে রেখে চলে যেত, কিন্তু আজ আর সেই রিস্ক নিল না। নতুন শ্বশুর বাড়ি বলে কথা, প্লেটটা যত্ন করে ধুয়ে একদম নির্দিষ্ট স্থানে উপুর করে রেখে দিল। তারপর তৃপ্তি ভরে এক গ্লাস পানি খেয়ে যেই না ঘুরে দাঁড়িয়েছে, ঠিক তখনই উপরের সিঁড়ি বেয়ে নামছিল উজান। চোখে মুখে তার রাজ্যর বিরক্তি আর ক্লান্তি মাখানো। নিজের এসি রুম আর নরম বিছানা ছাড়া উজানের অন্য কোথাও মোটে ঘুম হয় না, অথচ আজ এই আপদ মেয়েটার চক্করে তাকে নিজের রুম ছেড়ে পুরো বাড়ি টোটো করতে হচ্ছে সামান্য একটু ঘুমের আশায়। কিন্তু আগে ছাদে গিয়েছিল ঠান্ডা বাতাসে ঘুমাতে, কিন্তু সেখানকার মশার দল কামড়ে তার পিঠে চামড়া তুলে ফেলার দশা করেছে। অতিষ্ঠ হয়ে শেষমেশ ডাইনিং রুমের সোফাটায় ঘুমানোর উদ্দেশ্যে নিচে নামছিল সে। হঠাৎ কিচেনের রুমের খোলা দরজার দিকে তাকাতেই উজানের পা দুটো জমে গেল। আবছা আলোয় আধারিতে দেখা যাচ্ছে একটা ছায়া মানব দাঁড়িয়ে আছে, যে পুরো কিচেন রুমে জুড়ে সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছে। মাঝরাতে এই বিশাল বাড়িতে চোর ঢোকার আশঙ্কায় উজানের গায়ের লোম খাড়া হয়ে গেল। চোরটাকে সাইজ করার জন্য সে নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চয় করলো। তারপর পা টিপে টিপে বিড়ালের মতো নিঃশব্দে কিচেনের রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে উজান আওড়ালো, উজান চৌধুরীর বাসায় চুরি, এত বড় সাহস! দাঁড়া বেটা চোর, আজ তোর একদিন কি আমার যে কয়দিন লাগে, তোকে আজ মেরেই তক্তা বানাবো। উজান আর এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে আচমকা ঝাঁপিয়ে পড়ল। মৌ কিছু বুঝে ওঠার আগেই উজান তার শক্ত হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরল। আচমকা এই হামলায় মৌয়ের জান প্রায় কবজ হওয়ার দশা। সে দুহাত পা ছুড়ে জান প্রাণ দিয়ে ছটফট করতে লাগলো, কিন্তু জিমনেশিয়ামে যাওয়া উজানের পেশিবাহু হাতের শক্তির কাছে সে নিখুঁজ এক পুতুল। মৌ নিজের মুখটা ছাড়ানোর জন্য মদের মতো মাথা জাগাতে লাগলো, কিন্তু মুখ চাপা থাকায় শুধু অস্পষ্ট ঘুঙরানি শব্দ বের হলো। উজান রেগে মেগে দাঁতে চেপে ফিসফিসিয়ে আওড়ালো, চোরের বাচ্চা চোর, তোর এত বড় কলিজা যে তুই উজান চৌধুরীর ডাইনিং রুম পার হয়ে সোজা কিচেন রুমে চুরি করতে এসেছিস। আজ তোকে মেরে তক্তা বানিয়ে ফেলবো। রিফাত ভাইয়া কই তোমরা? কথাটা শেষ করার আগেই চোরকে বাগে আনতে উজান নিজের ডান পা দিয়ে মৌয়ের পায়ে একটা জোরদার ল্যাং মারলো। বেচারা মৌ আচমকা পায়ে আঘাত পেয়ে ব্যথা আর আতঙ্কে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করেও যখন দেখলো কোনো লাভ হচ্ছে না, তখন উজান আরো বেশি গলা ফাটিয়ে চিৎকার জুড়ে দিল,
আম্মু আব্বু তাড়াতাড়ি নিচে এসো, দেখে যাও আমাদের কিচেনের রুমে চোর ঢুকেছে, চোর চোর চোর। উজানের এই গগন বিদারী চিৎকার শুনে মৌয়ের মাথায় রাগের রক্ত চড়ে গেল। অপমানে আর রাগে অন্ধ হয়ে মৌ আর কোনো উপায় না পেয়ে উজানের মুখের সামনে থাকা হাতে তালুতে নিচে দাঁড়ালো, দাঁত দিয়ে সজোরে কামড় বসিয়ে দিল। ব্যথায় আকাশ কাঁপিয়ে চিৎকার করে উঠল উজান। কামড়ের চোটে হাতটা এক ঝটকায় আগলা হয়ে যেতেই মৌ নিজেকে মুক্ত করে নিল। এক সেকেন্ড সময় নষ্ট না করে শরীরের সমস্ত শক্তি পায়ের পাতায় এনে সে উজানকে একটা লাথি মারতে গেল। উদ্দেশ্য ছিল উজানের পায়ে লাথি মারা, কিন্তু তাড়াহুড়োয় নিশানা একদম ভুল হয়ে গেল। মৌয়ের শক্ত পায়ের লাথিটা সটানো গিয়ে লাগলো উজানের শরীরের সবচেয়ে সংবেদনশীল জায়গায়, একদম মেইন পয়েন্ট বরাবর। শাওয়ার নাতি ছাড়, আমি চোর নয়, তোর বিয়ে করা বউ লাগি বউ। হাঁপাতে হাঁপাতে চেঁচিয়ে উঠল মৌ। লাথিটা লাগার সঙ্গে সঙ্গে উজানের চোখ দুটো চড়গাছ হয়ে গেল। মুহূর্তের মধ্যে তার মুখের সমস্ত রং উবড়ে গেল। ব্যথায় পুরো শরীর কুঁকড়ে সোজা মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল সে। দু হাত দিয়ে জায়গাটা চেপে ধরে ব্যথায় তার কথা ফোটায় দায় হয়ে পড়েছে। এতক্ষণে মগজে আলো ঢুকলো তার, যাকে সে এতক্ষণ চোরের বাচ্চা চোর বলে উত্তম মধ্যম দিচ্ছিল, সে অন্য কেউ নয়, এই বিকেলেই ধুমধাম করে বিয়ে করে আনা তার অর্ধাঙ্গিনী। উজান ব্যথায় নীল হয়ে আহত ও করুণ স্বরে মরণ আর্তনাদ করে উঠল, মাবুদ গো, এই মেয়ে আমার জীবনে লালবাতি জ্বালিয়ে দিল। আপন বউকে পাওয়ার আগেই আমার বংশ নির্বংশ করে দিল। এই খাচ্চন্নি মেয়েকে তোমার কাছে তুলে নাও। সঙ্গে সঙ্গেই আবারও উজানের পায়ে সজোরে আরেকটা লাথি বসালো মৌ। মাথা নিচু করে দুহাতে কোমর গুজে কক্রোশ গলায় চেঁচিয়ে উঠল, গোলামের পুতের শখ দেখো, পীড়িত করে বাচ্চা কাচ্চা পয়দায় করতে পারলো না, আর এই বুড়ো খবিশ বলছে আমাকে তুলে নিতে। তোকে তো বলতে বলতেই মৌ উজানের মুখের দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। আপনা আপনি তার মুখ হা হয়ে গেল, চোখ দুটো কপালে উঠল, ঘাড় কাত করে সে উজানের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো এলিয়েন দেখছে। ততক্ষণে উজানের চিৎকার চেঁচামেচিতে ডাইনিং রুমে বাসার একে একে সবাই হাজির হয়ে গেছে। মৌ একদৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে থাকতে থাকতে তার মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মেহের দৌড়ে এসে তাকে পেছন থেকে ধরে ফেলল। সবার সামনে নিজের ছেলেকে এমন অবস্থায় দেখে বাড়ির কর্তা আরিফুল চৌধুরী বাজখাই মেজাজে গর্জে উঠলেন, এই ছেলে, তোর লজ্জা শরম বলতে কিছু নেই? তোদের জন্য বাসরঘর সুন্দর করে সাজিয়ে দেওয়া হলো, আর তুই সেখানে না থেকে মাঝরাতে চোর চোর বলে চিৎকার করে পুরো ড্রয়িং রুম মাথায় তুলছিস। চালা কাঠের বাড়ি খাওয়ার খুব শখ হয়েছে, তাই না? চুপচাপ বৌমাকে নিয়ে নিজের রুমে যা। বাবার কথা শুনে উজান ব্যথায় দাঁতে দাঁতে পিষে গর্জে উঠল, আমার লজ্জা নেই না? তোমার ওই আদরের বৌমাকে একবার জিজ্ঞেস করো, ও এইমাত্র আমার সাথে কি কি করেছে। এই পুচকে বিড়ালের বাচ্চার লজ্জার লও নেই, মুখের বাসার কি ছিরি, একটা আস্ত ইডিয়েট। আরিফুল চৌধুরী ছেলেকে থামিয়ে দিয়ে বললেন, তুই একদম চুপ কর,
আমার বৌমা একেবারে লক্ষ্মী ও ভালোই আছে। তুই নিজে খারাপ, তোর 14 গোষ্ঠী খারাপ। বাবার মুখে নিজের বংশের বদনাম শুনে উজান কপালে হাত দিয়ে বিড়বিড় করলো, লে হালুয়া, নিজের গোষ্ঠীকে খারাপ বলতে যার একটুও দ্বিধা হয় না, অথচ এই বজ্জাত বৌমাকে কিচ্ছু বলা যাবে না। পৃথিবীর 1 নম্বর পক্ষপাতী শ্বশুর তুমি হবে ড্যাড। আরিফুল চৌধুরী কাচুমাচু হয়ে খানিকটা ভাব নিয়ে বললেন, তা অবশ্য ঠিক, কিন্তু তুই চোর চোর বলে ওভাবে চিৎকার করছিলি কেন? আগে সেটা বল। ঠিক তখনই ইফাত পা টিপে টিপে উজানের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, দোস্ত সব বুঝলাম, কিন্তু তুই বাসর ঘরে রোমান্স না করে মাঝরাতে এখানে এসে এভাবে টাইম ওয়েস্ট কেন করছিস? আমি তোর জায়গায় হলে তো এতক্ষণে তোকে চাচা বানানোর প্ল্যানিং করেই শুরু করে দিতাম। ইফাতের এই রসিকতায় উজান রক্ত চক্ষু মেলে তাকাতে ইফাত ভয়ে গুটিয়ে গেল। দ্রুত সেই জায়গা ত্যাগ করে সে আরিয়ানের পাশে গিয়ে দাঁড়ালো। উজান আগের মতোই চোখ মুখ শক্ত করে বাবার প্রশ্নের উত্তর দিল, কেন চিৎকার করেছিলাম? এই পুচকে বিড়ালের বাচ্চাকে জিজ্ঞেস করো। মাঝ রাতে চোরের মতো পুরো বাসা জুড়ে ঘুরে বেড়াচ্ছে এখানে সেখানে। আমি যেই চোর ভেবে একে ধরতে গিয়েছি ঠিক তখনই ও আমার বংশের বাতিতে লাথি মেরে দিয়েছে। আচমকা রাগের মাথায় মুখ ফসকে একদম খাঁটি সত্য কথাটি বের হয়ে আসায় উজান দ্রুত নিজের মুখ চেপে ধরলো, কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। তার এমন অদ্ভুত উত্তর শুনে আরিয়ান, ইফা, তুবা সহ মেহেরও আর নিজেদের সামলাতে পারলো না। সবাই খিলখিল করে হেসে উঠলো। হাসির শব্দের মাঝে ইফাত হঠাৎ ঘাড় বাঁকিয়ে মেহেরের দিকে তাকালো। মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে একটু হাসেনি, সারাক্ষণ মুখ গোমরা করেছিল, কিন্তু এখন তার মুখের এই খিলখিলে হাসিটা এক কথায় মাশাআল্লাহ, দেখতে বড্ড সুন্দর লাগছে। আচমকা ইফাতের গভীর চোখের দিকে নজর পড়তে মেহেরের হাসি চট করে থেমে গেল। সে দ্রুত চোখ নামিয়ে মাটির দিকে তাকিয়ে রইল। ততক্ষণে আরিয়ান নিজের নাক ছিটকে উজানকে টিটকারি মেরে বলল, ভাই, তোর বংশের বাতি এখনো ঠিকঠাক আছে নাকি?